যে কোনো বড় কাজের আগে পার্টনারদের মধ্যে বোঝাপড়াটা কিন্তু সবচেয়ে জরুরি, তাই না? ধরুন একটা ব্যবসা শুরু করবেন, কিন্তু কে কতটুকু শেয়ার পাবে তা নিয়ে যদি দিনের পর দিন তর্ক চলে, তাহলে তো ব্যবসায় লাটে উঠবে। বাংলাদেশের রাজনীতির মাঠে এখন ঠিক এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। আর সেই পরিস্থিতিকে কেন্দ্র করেই আজকের এই আলোচনা। আমাদের হাতে আছে যমুনা টিভি, দ্য ওয়েভ 24 আর দৈনিক যুগান্তরের ইউটিউব চ্যানেলে প্রচারিত কিছু প্রতিবেদনের ট্রান্সক্রিপ্ট। ঠিক, আর এগুলোর ওপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশের রাজনীতিতে এই যে নতুন 11 দলীয় ইসলামী জোট, এর ভেতরের রসায়নটা ঠিক কেমন। একদম। এই জোটের লক্ষ্যটা বেশ বড়, সব ইসলামপন্থী ভোট এক বাক্সে আনা। কিন্তু লক্ষ্য যত বড়, ভেতরের টানাপোড়েনটাও মনে হচ্ছে ততটাই তীব্র। বিশেষ করে জোটের দুই বড় শরিক জামায়াতে ইসলামী আর ইসলামী আন্দোলনের মধ্যে আসন সমঝোতা নিয়ে যে দর কষাকষি চলছে, সেটাই এখন আলোচনার কেন্দ্রে। চলুন এই জটিল সমীকরণের গভীরে যাওয়া যাক। হ্যাঁ, আর এই জোটের রসায়নটা শুরুতেই হোঁচট খেয়েছে বলে মনে হচ্ছে। চলুন সেই প্রথম ফাটলটা দিয়ে শুরু করি, জানিয়ে ইসলামী আন্দোলনের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে। ঠিক তাই, জোটের উদ্দেশ্য তো পরিষ্কার, ভোট একত্রিত করা, কিন্তু শুরুতেই একটা সংকট। যমুনা টিভির তথ্য বলছে জোটে নতুন করে এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে আনার সিদ্ধান্তটা নাকি সবাইকে না জানিয়েই নেওয়া হয়েছে। আচ্ছা। আর এ নিয়েই ইসলামী আন্দোলনের অভিযোগ, যা একটা ভুল বোঝাবুঝি তৈরি করেছে। দেখুন, রাজনীতিতে এই ভুল বোঝাবুঝি শব্দটা প্রায়ই ব্যবহার করা হয় আরও গভীর কোনো সমস্যাকে আড়াল করতে। এটা কি আসলেই শুধু সমন্বয়ের অভাব, নাকি এর পেছনে অন্য কিছু আছে? হ্যাঁ, নাকি জোটের প্রভাবশালী কোনো দলের পক্ষ থেকে এটা একটা কৌশলগত চাপ? ভেবে দেখুন, জোট গঠনের একেবারে শুরুতেই যদি নতুন সদস্য অন্তর্ভুক্তির মতো একটা মৌলিক বিষয়ে এমন ফাটল ধরে, তাহলে আসন ভাগাভাগির মতো জটিল বিষয়ে তারা একমত হবে কিভাবে? এটা তো জোটের ভবিষ্যৎ নিয়ে শুরুতেই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দেয়, তাই না? আর এই যে ক্ষমতার লড়াই, এটা বোঝানোর জন্য জোটের এক নেতার একটা মন্তব্য কিন্তু খুবই ইন্টারেস্টিং। তিনি বলছেন এখানে বড় ভাই, ছোট ভাই, মেজ ভাইয়ের কোনো বিষয় না, সবাই সমান। একদম। এই একটা কথাই তো পরিষ্কার করে দিচ্ছে যে পর্দার আড়ালে সবাই নিজেদের সমান গুরুত্ব প্রতিষ্ঠা করতে চাইছে, কেউ কারো অধীনে থাকতে রাজি নয়। ঠিক। আর এই সমীকরণের লড়াইটা আরও জটিল হয়ে উঠেছে সংখ্যার কারণে। যুগান্তরের তথ্য অনুযায়ী এই 11টি দলের 600-র বেশি প্রার্থী 300টি আসনে মনোপত্র জমা দিয়েছেন। 600-র বেশি? হ্যাঁ, ভাবুন একবার অবস্থাটা। জামায়াতে ইসলামী একাই দিয়েছে 276 আসনে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ দিয়েছে 268 আসনে। বাকিরাও কম বেশি প্রার্থী দিয়েছে। এখন এই 600 প্রার্থীকে 300 আসনে সমন্বয় করাটা যে কি পরিমাণ কঠিন হবে! এটা তো অনেকটা মিউজিক্যাল চেয়ার খেলার মতো, কিন্তু চেয়ারের চেয়ে প্রতিযোগী দ্বিগুণ, আর সবাই ভাবছে চেয়ারটা তারই প্রাপ্য। ঠিক তাই। এই অবস্থায় বলা হচ্ছে আসন বন্টনের মূল ভিত্তি হবে প্রার্থীর বিজয়ী হওয়ার সক্ষমতা। কিন্তু এই সক্ষমতা মাপার মানটা কি? এটা তো পুরোপুরি আপেক্ষিক একটা ব্যাপার। ঠিক এই জায়গাতেই মূল সংকটটা তৈরি হচ্ছে। বিজয়ী হওয়ার সক্ষমতা, এই কথাটা শুনতে খুব যৌক্তিক আর নিরপেক্ষ মনে হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু বাস্তবে এটা একটা আলোচনার দরজা বন্ধ করে দিয়ে দর কষাকষির নতুন দরজা খুলে দেয়। কারণ কোন প্রার্থীর সক্ষমতা কতটুকু তাকে ঠিক করবে? প্রত্যেকটা দলই তো জরিপ, মাঠের পরিসংখ্যান দেখিয়ে নিজের প্রার্থীকেই সবচেয়ে যোগ্য প্রমাণ করতে চাইবে। তাই তো। ফলে আলোচনাটার ঐক্যের দিকে না গিয়ে সংঘাতের দিকেই এগোচ্ছে বেশি। একদিকে যখন জোটের ভেতরে এমন টানা পড়েন, ঠিক তখনই জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা দিয়েছে যা পুরো সমীকরণটাকে আরও জটিল করে তুলেছে। হ্যাঁ, ওই 200 আসনের বিষয়টা। দ্য ওয়ে ফরের তথ্য অনুযায়ী জামায়াতের আমির বলেছেন 200 আসন পেলেও তারা জাতীয় সরকার গঠন করবে। এক মিনিট দাঁড়ান, যে দলের ইতিহাসে সর্বোচ্চ আসন সংখ্যা 18, সেটাও আবার 3 দশক আগে, 1991 সালে। ঠিক, তারা হঠাৎ করে 200 আসনের কথা বলছে। এটা তো শুধু উচ্চাকাঙ্ক্ষা না, এর পেছনে নিশ্চয়ই কোনো অবিশ্বাস্য হিসাব কাজ করছে। সেই হিসাবটা কি? আপনার প্রশ্নটা একদম জায়গা মতো। বাইরে থেকে দেখলে এই লক্ষ্যটাকে অবাস্তবই মনে হবে, কিন্তু আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো বলছে এই 200 আসনের লক্ষ্যের পেছনে কয়েকটি সুনির্দিষ্ট কৌশল কাজ করছে। এটা হুট করে বলে দেয়া কোনো কথা নয়। আচ্ছা। প্রথম কৌশলটা হলো ভোট ব্যাংকের এক বিশাল হিসাব। ভোট ব্যাংকের হিসাব? কিন্তু জরিপের এই সংখ্যাগুলো কি একটু বেশি মনে হচ্ছে না?
বিশেষ করে যখন আমরা দেখি যে ২০০৮ সালের পর থেকে দলটি সাংগঠনিকভাবে বেশ চাপের মুখে আছে। যেমন দ্য ওয়েভ 24 এর প্রতিবেদনে মার্কিন সংস্থা IRI এর একটা জরিপের কথা বলা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দেশের ৩০% মানুষ বিএনপিকে আর ২৬% মানুষ জামায়াতকে ভোট দিতে চায়। এই ২৬% সংখ্যাটা কি আসলেই বাস্তবসম্মত, নাকি জোটের ভেতরে নিজেদের দর কষাকষির অবস্থান শক্ত করার জন্য একটা কৌশল? এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন। এই সংখ্যাটা দুটো কাজই করছে। একদিকে এটা তাদের সমর্থকদের উজ্জীবিত করছে, অন্যদিকে জোটের শরিকদের উপর এক ধরনের কি বলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে যে দেখো আমাদের ভোট ব্যাংক সবচেয়ে বড়, সুতরাং সবচেয়ে বেশি আসন আমাদেরই প্রাপ্য। আচ্ছা। এখন এর সাথে জোটের অন্য শরিকদের ভোট যোগ করুন। ওই একই জরিপ বলছে এনসিপিকে ৬% এবং ইসলামী আন্দোলনকে ৪% ভোটার সমর্থন করে। এই ভোটগুলো এক করতে পারলে তাদের সম্মিলিত শক্তি কোথায় গিয়ে দাঁড়াবে সেই স্বপ্নই তারা দেখছে। আচ্ছা, এটা তো গেল ভোটের সংখ্যার খেলা, কিন্তু দ্বিতীয় কৌশলটা তো আরও বেশি চাঞ্চল্যকর। ভোটার স্থানান্তরের মতো একটা ব্যাপারও নাকি ঘটছে। হ্যাঁ, দ্বিতীয় কৌশলটি হল ভোটার স্থানান্তর, আর এটা বেশ সুনির্দিষ্ট একটা অভিযোগ। দ্য ওয়েভ 24 এর প্রতিবেদনে ঢাকা ১৫ আসনের উদাহরণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই আসনে জামায়াত আমির শফিকুর রহমান নির্বাচন করবেন এবং সেখানে গত ১ বছরে প্রায় ৭০,০০০ নতুন ভোটার যুক্ত হয়েছে। এটা একটা সুপরিকল্পিত ইঞ্জিনিয়ারিং। ঠিক। যদি একটা আসনের জন্য এমন নিখুঁত পরিকল্পনা থাকে, তাহলে বাকি ১৯৯টা আসনের জন্য তাদের প্রস্তুতি কোন পর্যায়ে সেটা ভাবলে অবাক হতে হয়। ঠিক তাই। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে এদের অধিকাংশই জামাত সমর্থক এবং যে কোনো মূল্যে জামাত আমিরকে জয়ী করার জন্যই এই কৌশল। এটা তাদের প্রস্তুতির গভীরতা আর জেতার জন্য তারা কতটা মরিয়া সেটারই ইঙ্গিত দেয়। আর তৃতীয় কৌশল, সেটাও কি এমনই চমকপ্রদ? তৃতীয় কৌশলটি হল প্রয়োজনে পেছনের দরজা ব্যবহার করা বা প্ল্যান বি প্রস্তুত রাখা। একটা গুঞ্জন রয়েছে যে জামায়াত জাতীয় পার্টিকেও পেছন থেকে সমর্থন যোগাচ্ছে। জাতীয় পার্টিকেও? হ্যাঁ, দি ওয়েভ 24 এর বিশ্লেষণ অনুযায়ী যদি তাদের জাতীয় সরকার গঠনের মূল পরিকল্পনা কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে তারা জাতীয় পার্টিকে ব্যবহার করে ক্ষমতার সমীকরণে টিকে থাকার চেষ্টা করতে পারে। অর্থাৎ তারা শুধু একটা পথের দিকে তাকিয়ে নেই, একাধিক পথ খোলা রাখছে। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা। একদিকে জামায়াতের ২০০ আসনের ছক, ৭০,০০০ ভোটার এক আসনই নিয়ে আসার মতো আয়োজন, অন্যদিকে শরিকদের মধ্যে আসন নিয়ে এমন তীব্র অবিশ্বাস। এই দুটো ছবি তো একসাথে মেলানো যাচ্ছে না। তাহলে পর্দার আড়ালে আসলে হচ্ছেটা কি? আসন ভাগাভাগির চূড়ান্ত প্রস্তাবটা কেমন দেখতে? এখানেই বিষয়টা আরও ঘোলাটে হয়ে উঠেছে, কারণ আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো আসন বন্টনের দুটি ভিন্ন ভিন্ন চিত্র তুলে ধরছে, যা জোটের ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। দুটো ভিন্ন প্রস্তাব কিরকম সেটা? দ্য ওয়েভ 24 এর তথ্য অনুযায়ী জামায়াত ৩০০ আসনের মধ্যে ১৯০টি নিজেদের কাছে রেখে বাকি ১১০টি আসন শরিকদের মধ্যে বন্টন করতে চায়। আচ্ছা। তাদের প্রস্তাবে ইসলামী আন্দোলনকে ৪০টি, এনসিপিকে ৩০টি এবং বাকি দলগুলোকে ছোট ছোট সংখ্যায় আসন ছাড়ার কথা বলা হয়েছে। কিন্তু দৈনিক যুগান্তরের তথ্যে তো হিসাবটা একটু অন্যরকম। হ্যাঁ, যুগান্তরের প্রতিবেদনে ১১০টি আসন ছাড়ার কথাই বলা হয়েছে, কিন্তু বন্টনের হিসাবে বড় ধরনের পার্থক্য আছে। সেখানে বলা হচ্ছে ইসলামী আন্দোলন এবং এনসিপি উভয়কেই ৩০টি করে আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। খেলাফত মজলিসকে ১৫টি আর বাকিদের আরও কম। তার মানে ইসলামী আন্দোলনের আসন সংখ্যা নিয়ে দুই জায়গায় দুই রকম তথ্য, এক জায়গায় ৪০ আর এক জায়গায় ৩০। এই ১০টা আসনের পার্থক্যই তো একটা জোটের ভেতরে বড় ধরনের অস্থিরতা তৈরি করার জন্য যথেষ্ট। একদম। আর এই অস্থিরতার প্রতিফলন আমরা মাঠেও দেখতে পাচ্ছি। যুগান্তরের প্রতিবেদন বলছে কিছু আসন এমন আছে যেখানে জোটের ৩ থেকে ৪টি শরিক দলই তাদের প্রার্থী দিতে অনড়। মানে একই আসনে ৩-৪ জন। হ্যাঁ, এতে করে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতি নিয়ে নেতাদের বক্তব্য পরস্পর বিরোধী, যা বিষয়টাকে আরও জটিল করে তুলেছে। যেমন কাদের কথা বলছেন? একদিকে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকুন গণমাধ্যমের কাছে স্বীকার করছেন যে আসন সমঝোতা নিয়ে কিছুটা অসন্তোষ আছে এবং আলোচনা চলছে। অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই সংকটকে স্রেফ প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন যা হচ্ছে তা সংকটের চেয়ে প্রোপাগান্ডাই বেশি। একই জোটের দুই বড় দলের নেতার মুখে দুই রকম কথা।
একজন বলছেন অসন্তোষ আছে, আরেকজন বলছেন সব মিডিয়ার বানানো কথা। ঠিক। তাহলে সাধারণ মানুষ বা তাদের কর্মীরা কার কথা বিশ্বাস করবে? এটা তো জোটের সমন্বয়হীনতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই ভিন্ন ভিন্ন প্রস্তাব এবং নেতাদের ভিন্ন সুর এটাই প্রমাণ করে যে পর্দার আড়ালে দর কষাকষি অত্যন্ত তীব্র পর্যায়ে পৌঁছেছে। আচ্ছা। যুগান্তরের একটি সাক্ষাৎকারে জোটের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে একটা গুরুত্বপূর্ণ কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, এই আসন সমঝোতায় দেরি হওয়ার কারণে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে এবং আগেভাগেই যদি ঘোষণা দেওয়া যেত তাহলে ভালো হতো। তার মানে তারা নিজেরাই বুঝতে পারছেন যে এই বিলম্ব তাদের জন্য ক্ষতিকর হচ্ছে, কিন্তু কেউই ছাড় দিতে রাজি নয়। এই টানাপোটেনটা এখন আর শুধু আসন ভাগাভাগির মধ্যে সীমাবদ্ধ নেই। এটা জোটের ভেতরে কোন দলের প্রভাব কতটা থাকবে, ক্ষমতার কেন্দ্রে কে থাকবে, তার একটা কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি দলই চাইছে নিজেদের শক্তি ও গুরুত্ব প্রমাণ করতে। আর এই দর কষাকষি যত দীর্ঘ হচ্ছে, জোটের ঐক্যবদ্ধ থাকার সম্ভাবনা ততই প্রশ্নের মুখে পড়ছে। একদম। পুরো আলোচনাটা যদি এক কথায় সারসংক্ষেপ করি, তাহলে ছবিটা দাঁড়াচ্ছে এরকম: একটি বিশাল লক্ষ্য নিয়ে তৈরি হওয়া ইসলামী জোট ভোটের মাঠে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা আসন ভাগাভাগির এক তীব্র অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত। একদিকে জামায়াতের ২০০ আসনের মতো আকাশ ছোঁয়া লক্ষ্য এবং ভোটার স্থানান্তরের মতো নিখুঁত কৌশল, যা তাদের অতীত রেকর্ডের সাথে একেবারেই মেলে না। আর অন্যদিকে শরিকদের মধ্যে অবিশ্বাস আর দর কষাকষির ফলে তৈরি হওয়া এক ধরনের অচলাবস্থা। একদম ঠিক। আর এই জোটের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব কিন্তু বেশ সুদূর প্রসারী। এটা কেবল একটা নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে না, বরং আরও বড় কিছু। ঐক্যের সম্ভাবনাকেও দীর্ঘমেয়াদে প্রভাবিত করবে। এই নির্বাচনটা তাদের জন্য একটা লিটমাস টেস্টের মতো। তারা কি নিজেদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর লক্ষ্যে এক হতে পারবে, নাকি আভ্যন্তরীণ কোন্দলেই তাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে? সেটাই এখন দেখার বিষয়। ঠিক। বিষয়টা আসলেই ভাবনার। আর শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো আমাদের প্রকাশ্য দর কষাকষি এবং কিছু গোপন কৌশলের কথা জানাচ্ছে। যেমন ঢাকা ১৫ আসনে ভোটার স্থানান্তরের মতো একটি চাঞ্চল্যকর কৌশল যদি ব্যবহৃত হতে পারে, তাহলে দেশের বাকি প্রায় ৩০০ আসনে জেতার জন্য পর্দার আড়ালে আরও কি কৌশল ব্যবহৃত হচ্ছে, যা হয়তো কখনোই গণমাধ্যমে সামনে আসবে না। এই প্রশ্নটা আমাদের রাজনৈতিক বাস্তবতার এক গভীর দিকে ইঙ্গিত